ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক এবং পুরা ক্রেজি একটা ম্যাচ ফিকচার আমরা দেখতে পাচ্ছি এবং এটা কাইন্ড অফ দেখতে মনে হচ্ছে যে আমরা ভিডিও গেমের খেলা খেলতে যাচ্ছি। আমাদের যেই দলের সাথে আমার পছন্দের দলের সাথে আমার খেলতে মন চাচ্ছে, আমি সেই দলের সাথে আমার ম্যাচটা ফালাইছি। এবং আমার মন চাচ্ছে যে আমি বার্সেলোনার সাথে লিভারপুলের ম্যাচ খেলবো, বা আমার মন চাচ্ছে আমি বার্সেলোনার সাথে প্যারিস সেন্ট জার্মানের ম্যাচ খেলাবো। এই ধরনের একটা সিচুয়েশন যেটা কিনা গত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ড্রটা হয়েছে, ওই ড্রর মধ্যে আমরা দেখেছি। এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা খুব করে চেয়েছিলাম বার্সেলোনার সাথে প্যারিস সেন্ট জার্মানের একটা ম্যাচ হোক, সেটা 2024-25 সিজনের মধ্যে। কারণ 2024-25 সিজনের সব থেকে বেস্ট টিম ওয়ার্ল্ড ফুটবলের গত সিজনের, যেটা 24-25 সিজনের মধ্যে টপ 3 টিম ছিল, যেখানে আপনার বার্সেলোনা ছিল, প্যারিস সেন্ট জার্মান ছিল, লিভারপুল ছিল। আমরা খুব করে চেয়েছিলাম বার্সেলোনার সাথে হয়তো বা লিভারপুলের খেলা পড়ুক, হয়তো বা প্যারিস সেন্ট জার্মানের সাথে খেলা পড়ুক, এবং সেটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের ম্যাচের মধ্যেই আবারও দেখা হচ্ছে এবং শেষ ম্যাচ আমাদের ইচ্ছাটা পূরণ হচ্ছে। এবং এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে ভাই। এটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং একটা মোমেন্ট যে উসমান দেমবেলে আবারও সাইড বেঞ্চের মধ্যে বসে বার্সেলোনার সাথে ম্যাচ জিতানোর একটা উপভোগ, যে মোমেন্টটা আমরা দেখেছিলাম এবং যেটা দেখে আমাদের আসলে রীতিমতোই উসমান ডেম্বেলেকে নিয়ে ঘৃণা আসতেছিল। ওই ম্যাচের রিভেঞ্জ হিসেবে আমরা আবারও খুব করে চেয়েছিলাম যে 24-25 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাটলিস্ট প্যারিস সেন্ট জার্মানের সাথে বার্সেলোনা দেখা হোক। কিন্তু এই জায়গার মধ্যে ন্যাপোলি, দুঃখিত ইন্টার মিলান এই জায়গার মধ্যে অসাধারণভাবে আসলে বার্সেলোনাকে ব্যাক করে বাহিরে বের করে দিল। এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য বলা যেতে পারে। তাহলে আসি, এই পুরো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজটা আসলে কেমন হলো, বা কোন দলগুলো আসলে কতটুকু অবস্থানের মধ্যে আছে, কোন দলের গ্রুপ স্টেজটা, কোন দলের গ্রুপটা সব থেকে বেশি ডিফিকাল্ট হিসেবে আমার মনে হলো, আমি এই জিনিসটা আসলে এখানে বলতে আসলাম। আপনি দেখেন, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে আসলে কোনো দলকেই আসলে ছোট করে দেখা যায় না, কারণ ইউরোপিয়ান ফুটবল ক্লাবের মধ্যে প্রত্যেকটা দল আন্ডারডগ হিসেবে খেলে। কোন সময় কোন দল কোন বড় দলকে আঘাত করে বের করে দিচ্ছে, এটা আসলে আনএক্সপেক্টেড হয়ে যায়। কারণ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ যে আনএক্সপেক্টেড, এটা আসলে আমরা অনেক আগে থেকেই দেখেছি। যেমন এটা সব থেকে বড় উদাহরণ আপনি দেখেন যে ইন্টার মিলানের সাথে বার্সেলোনার যে ম্যাচটা, এটা বার্সেলোনা 99% শিওর ছিলাম যে আমরা বার্সেলোনা উইন হচ্ছে, কিন্তু সেই জায়গার মধ্যে ইন্টার মিলান বার্সেলোনাকে বাদ করে দিল। এটা প্রথম ধাক্কা। এরকম এরকম অনেক ইতিহাস আছে যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে যারা ফেভারিট হিসেবে তকমা নিয়ে মাঠের মধ্যে নামে তারা আগেই বিদায় হয়ে যায়। কিন্তু এবারের বিষয়টা অনেক ভিন্ন, কারণ এখন আপনি যদি ভাই একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে প্রত্যেকবার কিন্তু 32টা আপনার এই যে দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হতো, চারটা গ্রুপ থাকতো, যেখানে 32টা দল নিয়ে হতো। এখন কিন্তু দলের সংখ্যা বাড়ছে গত 2 সিজন। আপনার এই যে ইউরোপিয়ান আরও ক্লাব এখানে অন্তর্ভুক্ত হয়েছে, যেটার কারণে কিন্তু এখন আরও বেশি জমজমাট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা। তো আমরা এখানে আসলে মেইন দলগুলোর কথা বলবো, যেমন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মান, তারপরে আপনার ম্যান সিটি, তার পরবর্তী লিভারপুল, বায়ার্ন মিউনিক, এই দলগুলোর কথা বলছি এবং সাথে আমরা এগুলো নিয়ে কথা বলছি। যেমন আপনি একটা জিনিস দেখেন, বার্সেলোনার গ্রুপ স্টেজের আপনার ফিকচারটা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বার্সেলোনার অ্যাওয়ে ম্যাচ বলেন বা হোম ম্যাচ বলেন, প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু বার্সেলোনা ভালো একটা অবস্থানের মধ্যে আছে। এই যে বার্সেলোনার প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মান, চেলসি, তারপরে ফ্রাঙ্কফুর্ট, তারপরে ক্লাব ব্রোগা, তারপরে হচ্ছে আপনার এই যে নিউ ক্যাসেল ইউনাইটেড। কিন্তু বার্সেলোনার জন্য সব থেকে ইন্টারেস্টিং ম্যাচ, যেটা বিগ ম্যাচ, এটা হচ্ছে প্যারিস সেন্ট জার্মান ভার্সেস বার্সেলোনা। কিন্তু বার্সেলোনা আরও একটা বিগ ম্যাচ, সেটা হচ্ছে আপনার চেলসির সাথে। আবার সব থেকে সেইম লজ্জার একটা ব্যাপার, সেটা আমরা যদি বলি, আমরা এই ফ্রাঙ্কফুর্টের কাছে কিন্তু হেরেছিলাম ঘরের মাঠে ক্যাম্প নুয়ে, যেটার কথা আসলে আমি জীবনেও ভুলবো না। এবং আমি না, সেটা বার্সেলোনা সাপোর্টাররা আসলে বলার মতন না যে ফ্রাঙ্কফুর্টের সাথে খেলা এই ম্যাচটা খুব বাজেভাবেই বার্সেলোনা হারছে। এবং এই জিনিসটা দেখে আসলে আমার ওই দিন খুবই মাথার মেজাজ খারাপ হয়েছিল, এবং আমরা সেটা আমার বার্সেলোনার খেলা দেখার একটা অধ্যায়ের মধ্যে কালো দিন হিসেবে থাকবে। এবং বার্সেলোনা আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমরা নিউ ক্যাসেল ইউনাইটেড, যেটা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল। এই ম্যাচটা হচ্ছে যাচ্ছে বার্সেলোনার জন্য আরও একটা কঠিন পরীক্ষা।
আপনি নিউক্যাসল ইউনাইটেডকে কখনো ছোট করে দেখতে পারবেন না। আগে নিউক্যাসল ইউনাইটেড এবং এখনই নিউক্যাসল ইউনাইটেড, এটা আকাশ পাতাল ডিফারেন্ট, এটা কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এদিক থেকে যদি হিসাব করে তাহলে বার্সেলোনার তুলনামূলকভাবে বাকি যেই গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো থেকে অনেক ব্যাটার অবস্থানের মধ্যে আছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। এর পরবর্তীতে রিয়াল মাদ্রিদের যে গ্রুপটা আছে আপনি দেখেন, সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ, একটা ম্যান সিটির সাথে হোম ম্যাচ আছে, লিভারপুলের সাথে অ্যাওয়ে ম্যাচ আছে, জুভেন্টাসের সাথে হোম ম্যাচ আছে, বেনফিকার সাথে অ্যাওয়ে ম্যাচ আছে, মার্সের সাথে ঘরের মাঠে খেলা আছে, অলিম্পিয়াকুসের সাথে অ্যাওয়ের ম্যাচ আছে, মোনাকোর সাথে হোম ম্যাচ, এবং আরেকটা আছে আপনার কৈরাত আলমাতি, এটার সাথে অ্যাওয়ে ম্যাচ। এদিক থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের গ্রুপটা অনেক বেশি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন ম্যান সিটি কখনোই ছেড়ে কথা বলবে না, লিভারপুল তো মোটেও না, জুভেন্টাস তো আরও মোটেও না, বেনফিকা মোটেও ছেড়ে কথা বলবে না, অলিম্পিয়াকুস আন্ডারডগ এই দলটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট একটা ইমপ্রেসিভ একটা দল, এই দলটাও কিন্তু কখনো ছেড়ে কথা বলবে না। সেদিক থেকে যদি হিসাব করা হয় বার্সেলোনার তুলনায় রিয়াল মাদ্রিদ কিছুটা কিছুটা ডেঞ্জারাস পজিশনের মধ্যে আছে, কারণ ম্যান সিটি আমরা জানি, লিভারপুল আমরা জানি, জুভেন্টাস আমরা জানি, ইউরোপিয়ান টপ 3টা ক্লাবের এগেনস্টে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে, এটা কিন্তু চারটেখানি কথা নয়, যেটা কিনা গ্রুপ স্টেজের মধ্যে খেলা। এরপরে বেনফিকা, এর পরবর্তীতে অলিম্পিয়াকোসও আছে, এই দলগুলোর সাথে খেলা মোটেও সুবিধা হবে না। যদিও বা রিয়াল মাদ্রিদের এখন বর্তমান কোচ জাবি আলোনসো, দেখা যাক এখানে রিয়াল মাদ্রিদ কতটুকু সাফল্য নিয়ে গ্রুপ স্টেজ পার করতে পারে, এটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং সব থেকে বিগ ম্যাচ হতে যাচ্ছে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল, যেখানে কিনা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আবারও অ্যানফিল্ডে যাচ্ছে এবং জাবি আলোনসো অ্যানফিল্ডের মধ্যে যাচ্ছে। এই ম্যাচটা ইন্টারেস্টিং হবে ভাই, এটা ইন্টারেস্টিং একটা ম্যাচ। আফটার প্যারিস সেন্ট জার্মান ভার্সেস এফসি বার্সেলোনা ম্যাচের পরে সেকেন্ড ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে আবারও লিভারপুল ভার্সেস আপনার এই যে রিয়াল মাদ্রিদ। দেখা যাক গ্রুপ স্টেজের ম্যাচ কেমন হয়। এবং আরও একটা গ্রুপ, সেটা হচ্ছে যে প্যারিস সেন্ট জার্মানের যেটা প্রতিপক্ষ, এবং প্যারিস সেন্ট জার্মানের কারা কারা প্রতিপক্ষ আছে সেটা আমরা যদি জানি, এটা হচ্ছে আপনার বায়ার্ন মিউনিক আছেন, বার্সেলোনা আছে, আটালান্টা আছে, আপনার বায়ার্ন লেভারকুসেন আছেন, টটনহাম হটস্পার আছে, তারপরে স্পোর্টিং লিসবন আছেন, তারপরে আপনার নিউক্যাসল ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব। তাহলে এখানেও কিন্তু প্যারিস সেন্ট জার্মানকে আবারও কঠিন পরীক্ষা দিতে হবে, এবং প্রথম পরীক্ষাটা হচ্ছে বায়ার্ন মিউনিক। এবং বায়ার্ন মিউনিকের দলটার রীতিমতোই কিন্তু উড়ন্ত ছন্দের মধ্যে, যেখানে হ্যারি কেন, এখন লুইস দিয়াজ ইতিমধ্যেই এই দলটার মধ্যে মানে আগুন ফর্মের মধ্যে আসছে, এবং হ্যারি কেইন যে কিনা আসলে অটো চয়েস ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টপ গোল স্কোরার হওয়ার দৌড়ের মধ্যে, এবং সেখানে নিউক্যাসল টটনহাম আছে এখানে, এরপরে বায়ার্ন লেভারকুসেন যেখানে কিনা জাবি আলোনসো আগে কোচিং করিয়েছেন। এই দলটার সাথে খেলাটা মোটেও সুবিধা হবে না, এটা আসলে আমরা খুব ভালো করেই জানি। এবং আপনার যে লুইস এনরিকেকে আসলে কঠিন সমীকরণ এবং কঠিন পরীক্ষার মুখেই ফেলছে এবারের গ্রুপের স্টেজের মধ্যে। সেখানে বায়ার্ন মিউনিক, বার্সেলোনা, আটালান্টাকে আপনি ড্যানাই করে দেখতে পারবেন। আটালান্টা ডার্ক হর্স, যেখানে ইতালিয়ান একটা টিম, একে কিন্তু কখনোই ছোট করে দেখা যাবে না। বায়ার্ন লেভারকুসেনকেও দেখা যাবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের আন্ডারডগ টিম টটনহাম হটস্পার এবং নিউক্যাসল ইউনাইটেড এবং অ্যাথলেটিক ক্লাব, এই দলগুলোকে কখনোই ছোট করে দেখা যাবে না। এই গ্রুপ স্টেজের এই খেলাগুলোর মধ্যে প্যারিস সেন্ট জার্মানও কিন্তু অনেকটাই ডেঞ্জার পজিশনের মধ্যে আছে, এটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু আরও একটা ডার্ক হর্স গ্রুপ, সেটা হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটির যে গ্রুপটা, এটার মধ্যে বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, নাপোলি, রিয়াল মাদ্রিদ, রিয়াল, মোনাকো, এই দলটাও কিন্তু মোটেও সুবিধার না। কারণ ম্যানচেস্টার সিটির রিসেন্ট যদি আপনার কাউন্টডাউন হিসাব করা হয়, তাহলে এখানে ম্যানচেস্টার সিটি তেমন একটা সুবিধা অবস্থানের মধ্যে নাই। এক্ষেত্রেও কিন্তু ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলাকে দারুণ পরীক্ষার মধ্যে ফেলতে পারে এই গ্রুপ স্টেজটা। যদি যদি আপনার ম্যান সিটি যদি গ্রুপ স্টেজের মধ্যে হেরে যায়, তাহলে আমার কেমন জানি মনে হচ্ছে যে পেপ গার্দিওলা হয়তো বা ম্যান সিটির থেকে নিজেই পদত্যাগ করবেন, এটা আমার কেমন জানি মনে হচ্ছে। যদি এই ধরনের কিছু হয় তাহলে এটা অবাক হওয়ার কিছুই থাকবে না। পেপ গার্দিওলা আসলেই
নিজ থেকে চাচ্ছেন যে সে ম্যান সিটি ছেড়ে চলে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবার ওইখানে আর একটা গ্রুপ, সেখানে হচ্ছে আপনার ইন্টার মিলানের যে গ্রুপটা আছে, সেখানে আপনার লিভারপুল, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাথলেটিকো মাদ্রিদ, আয়াক্স, এই দলটাও কিন্তু, এই গ্রুপটাও কিন্তু অনেক বেশি ইন্টার মিলানের জন্য ডিফিকাল্ট হতে যাচ্ছে, কারণ তারা এখন রানার আপ এবং তাদের ডিফিকাল্ট গ্রুপের মধ্যেও কিন্তু তাদেরকে খেলতে হবে এখন তাদের হোম ভার্সেস অ্যাওয়ে ম্যাচ। এবং সর্বশেষ যেই দলটার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার লিভারপুল। লিভারপুল যেই খেলাগুলো খেলবে, লিভারপুল প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের সাথে, এর পরবর্তীতে ইন্টার মিলানের সাথে, এর পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, এরপরে ফ্রাঙ্কফুর্টের সাথে, এর পরবর্তীতে আপনার মার্সাইয়ের সাথে। এই দলগুলোর সাথে খেলা সব থেকে ডিফিকাল্ট ম্যাচ হতে যাচ্ছে প্রথম 3টা ম্যাচ। 1 নাম্বার হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ, 2 নাম্বার ইন্টার মিলান, 3 নাম্বার অ্যাথলেটিকো মাদ্রিদ। এই 3টা দল লিভারপুলকে প্রতিনিয়তই প্রতি সেকেন্ড, প্রতিটা মুহূর্তেই কিন্তু লিভারপুলকে ভোগাবে। এই জিনিসটা আমরা আসলে দেখতে যাচ্ছি। এবং আরও একটা ইন্টারেস্টিং গ্রুপ হচ্ছে, সেটা ইন্টারেস্টিং দলের খেলা, সেটা হচ্ছে আপনার আর্সেনালের ম্যাচ হতে যাচ্ছে আপনার বায়ার্ন মিউনিখের সাথে, ইন্টার মিলানের সাথে, অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে, অলিম্পিয়াকোসের সাথে এবং অ্যাথলেটিকো বিলবাওর সাথে। মোটেও চারটেখানি কথা নয়। আমি কেন বলছি, এটা আসলে ভিডিও গেমের মতন খেলা হতে যাচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের স্টেজের ম্যাচ। এটা আসলে মিস করা যাবে না, প্রত্যেকটা ম্যাচ ইন্টারেস্টিং হবে। ওই যে বলেছিল উয়েফা সুপার লিগ দিবে, যেটাতে আসলে প্রত্যেকটা ভালো ভালো দলের খেলা ফেলবে এবং এটাতে একটা বিজনেস মেন্টালিটির একটা টুর্নামেন্ট করতে যাচ্ছিল উয়েফা নিজেরা। এটা এই ধরনের একটা ব্যাপার স্যাপার অফার করেছিল। এইটা যখন বাস্তবায়ন হচ্ছে না, তারা এই অফারটা আমার কেমন জানি মনে হচ্ছে যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে দিয়ে এই জিনিসটাকে তারা আদায় করে নিতে চাচ্ছে। সেই জন্য আপনি দেখেন বার্সেলোনার সাথে প্যারিস সেন্ট জার্মানের ম্যাচ, লিভারপুলের সাথে আপনার এই রিয়াল মাদ্রিদের ম্যাচ, এর পরবর্তীতে বায়ার্ন মিউনিখের সাথে প্যারিস সেন্ট জার্মানের ম্যাচ। এটা সুপার লিগ এবং সুপার লিগের ম্যাচের মতনই হতে যাচ্ছে। এটা চ্যাম্পিয়ন্স লিগের মতন চলতেছে না ভাই। এই ম্যাচগুলো ইন্টারেস্টিং এবং ব্যাটার দেন ইন্টারেস্টিং, এবং এটা আসলে আমি কোনোভাবেই বলতে পারতেছি না ভাই। আমরা রিয়াল মাদ্রিদ ফ্যান যেই ভাইগুলো আছে তাদের জন্য আসলে আমার আসলে চিন্তা হচ্ছে যে তারা আসলে গ্রুপ পর্ব পার করতে পারবে কি না। বার্সেলোনার তুলনামূলক এবারে গ্রুপ পর্ব অনেক সহজ বাকি দলগুলোর তুলনায়। সেই জায়গার মধ্যে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, প্যারিস সেন্ট জার্মান, বায়ার্ন মিউনিখ মোটেও ভালো অবস্থানের মধ্যে নাই। কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এবারে গ্রুপ স্টেজের মধ্যে অঘটন হতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মানের সাথে, রিয়াল মাদ্রিদের সাথে এবং লিভারপুলের সাথে অঘটন হতে যাচ্ছে। সর্বশেষ আরও একটা অঘটন হতে যাচ্ছে, সেটা হচ্ছে ম্যান সিটির সাথে। দেখা যাক কি হচ্ছে। এবং আপনার আসলে কি মনে হয়, বার্সেলোনা কি এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে কি না, এবং আপনার কি মনে হচ্ছে, এটা আসলে আমার কমেন্টে জানিয়ে দিবেন।